হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকে ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি ইট ওয়েলকাম টু ডেরি সিজন 1 এর এপিসোড 4 এর ডিটেল এক্সপ্লেনেশন নিয়ে। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এছাড়া এর আগের ভিডিওতে আমি অলরেডি আগের এপিসোডগুলোকে এক্সপ্লেন করে রেখেছি। যদি এখনও আপনারা সেগুলোকে না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন ও আই বাটনে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই সেগুলোকে দেখে নিন। এছাড়া চ্যানেলটিতে প্রথম এসে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো চতুর্থ এপিসোডের শুরুতে আমরা লিলি, রনি, রিচ ও উইলিয়ামকে ডেরি শহরের মধ্যে ঠিক একইভাবে সাইকেল চালিয়ে কোথাও যেতে দেখি, যেমন করে লুজার্স গ্রুপ যাতায়াত করত। আসলে তারা পুলিশ স্টেশনে এসেছিল ক্লিন্টের সঙ্গে দেখা করতে, যাতে তারা গতকাল রাতে তোলা ছবিগুলোকে ক্লিন্টকে দেখিয়ে এটা প্রমাণ করতে পারে যে রনির বাবা হ্যাংক দোষী নয়। কিন্তু সাধারণত যেমনটা ঘটে, ক্লিন্ট ও বাকিরা ছবিগুলোতে কিছুই দেখতে পায় না, শুধুমাত্র একটা হেডস্টোন ছাড়া। তাই উইলিয়াম তাকে তার তোলা শেষ ছবিটা দেখালে সেই আকৃতিটাকে দেখে ক্লিন্ট ও বাকিরা সেটাকে একটা মূর্তি ভেবে নেয়। ফলে রেগে গিয়ে লিলি অফিসারদের মধ্যে একজনকে অন্ধ বলে দিলে ক্লিন্ট রেগে গিয়ে তাদের পুলিশের কাছে নাক গলাতে মানা করে ধমক দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর আমরা তাদেরকে স্কুলের মধ্যে দেখি, যেখানে তারা চারজন আলোচনা করে যে এই এন্টিটিটা সম্ভবত ড্র্যাকুলার মতো, কারণ তার প্রতিচ্ছবি আয়নার মধ্যে দেখা যায় না। কথাটা শুনে লিলি বলে সে আমাদের তখনই মারতে পারত, কিন্তু মারেনি, কারণ সে আমাদেরকে নিয়ে খেলা করছে। কথাটা শুনে উইলিয়াম বলে আমাদের প্রথমে এটা জানতে হবে যে ডেরিতে এমন ঘটনা আগেও ঘটেছে কিনা, যেটাতে রনি লিলিকে বলে তোমার মা তো এখানে প্রথম থেকেই আছে, তাহলে তুমি তাকেই কেন জিজ্ঞাসা করছো না? উত্তরে লিলি জানায় যদি সে এই কথা তার মাকে গিয়ে বলে তাহলে তার মা আবার তাকে জুনিপার হিলে পাঠিয়ে দেবে। কথাটা শুনে রনি বলে তোমরা তো শুনেছ অফিসার ক্লিন্ট আমার বাবাকে শশাং জেলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছে, যেখান থেকে কেউ ফেরে না। তখনই লিলি জানায় তার পরিচিত একজন আছে যে তাদের এই বিষয়ে জানাতে পারবে। যেটা বলার পর সাথে সাথে দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের একটা ক্যাফেকে দেখানো হয়, যেখানে লিলি আসলে সেই হেড নার্সটার সঙ্গে দেখা করতে এসেছিল, যাকে সে জিজ্ঞাসা করে এর আগে কখনো ডেরি শহরে বাচ্চারা উধাও হয়েছিল কিনা। উত্তরে হেড নার্স জানায় গ্রেট ডিপ্রেশনের সময় মানে 1930-এর দশকে এমনটা ঘটতে দেখা গিয়েছিল, কিন্তু যেমনভাবে তুমি বলছো ঠিক তেমনভাবে নয়। যেটা শুনে আমরা বুঝতে পারি এখানে ঘটা ঘটনাগুলো বড়দের ঠিক মতো মনে থাকে না, যেখানে প্যানিওয়াইজের দ্বারা শিকার হওয়া বাচ্চা ও ভিকটিমরা এমন মনে হয় যেন তাদের সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে গিয়েছে। এখন বিষয়টা জানার পর লিলি একটু হতাশ হয়ে যায়, যাকে হেড নার্স সামলে নেয়। অন্যদিকে একই সময় আমরা শার্লেটের বাড়িতে রোজকে আসতে দেখি, যে শার্লেটের কেনা জিনিসপত্রগুলোকে নিজেই বাড়িতে ডেলিভারি করতে এসেছিল। তাই শার্লেট তাকে কফি খেতে বাড়ির ভিতরে ডাকে, যেটার পর তারা একে অপরের সঙ্গে কিছু কথা বলে। আর তখনই শার্লেট রোজকে থিয়েটারে ঘটা ঘটনার কথা বলে জিজ্ঞাসা করে তাদেরও কি একটু সতর্ক থাকা উচিত। উত্তরে রোজ জানায় এমনিতে ডেরি শহর খুবই ভালো, কিন্তু সময়ে সময়ে এখানে কিছু অদ্ভুত জিনিসপত্র ঘটে, তাই সে যাকে সবথেকে বেশি ভালোবাসে তাকে সে যেন সন্ধ্যার পরে বাড়ি বাইরে যেতে না দেয়, যেটা ইনডাইরেক্টলি উইলিয়ামের কথা ছিল। এখন এটা বলার পর রোজ শার্লেটকে তার পার্সোনাল নাম্বার দিয়ে বলে যদি তার কখনো কিছু প্রয়োজন হয় অথবা একটা বন্ধু হিসাবে তার সঙ্গে কথা বলতে ইচ্ছা হয়, তাহলে সে যেন তাকে এই নাম্বারে কল করে। তখনই দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের হ্যালোরন ও তার সঙ্গীদের দেখানো হয়, যারা বেস থেকে একটু দূরে একটা স্টোর রুমের কাছে পৌঁছায়, যেটাকে তাদের নতুন থাকার জায়গা হিসাবে অ্যালট করা হয়েছিল। তাই জায়গাটার ভিতরে গিয়ে তারা লক্ষ্য করে সেটা অপ্রয়োজনীয় জিনিসপত্রে ভরে আছে এবং অনেক দিন জায়গাটাকে ব্যবহার না করার কারণে সেখানে ময়লাও জমে গিয়েছে। তাই তারা সবাই মিলে জায়গাটাকে নিজেদের মতন করে সাজিয়ে নেবার কাজে লেগে পড়ে। ঠিক তখনই ডিক হ্যালোরনের কিছু একটা অদ্ভুত অনুভব হয়। এরপর আমাদের স্কুলের সিনকে দেখানো হয়, যেখানে ক্লাসের মধ্যে লিলি ও বাকি ছাত্রছাত্রীদের যুদ্ধের সময় নিজেদের কিভাবে রক্ষা করতে হবে সেটা একটা কার্টুনের মাধ্যমে দেখানো হচ্ছিল, যেটা মোটেও কারোর পছন্দ হচ্ছিল না।
এখন স্কুলের শেষে উইলিয়াম দ্রুত বাড়ি ফিরে চুপি চুপি তার রুমে গিয়ে যখন পুনরায় তাদের তোলা সেই ছবিগুলো দেখার চেষ্টা করে তখন সে সেগুলোকে খুঁজে পায় না। যার পরক্ষণেই সেখানে তার মা চলে আসে, যে উইলিয়ামকে জিজ্ঞাসা করে তুমি কি এগুলোকে খুঁজছো? উত্তরে উইলিয়াম কিছুই না বললে শার্লেট জিজ্ঞাসা করে বিষয়টা আসলে কি আর তারা কি করতে চাইছে। যেখানে কোনো উপায় না থাকায় উইলিয়াম তার মাকে সব সত্যিটা বলে দেয় যে এই পর্যন্ত তাদের সঙ্গে কি কি ঘটেছে। তাছাড়া এটা তারা তাদের বন্ধু রনির বাবার জন্য করছে, যাকে শহরের পুলিশ বিনা দোষে অ্যারেস্ট করে নিয়ে গেছে, কারণ সে সেই থিয়েটারে কাজ করত তাই। কথাগুলো শুনে শার্লেট বলে যতদিন না সে জানতে পারছে আসলে কি ঘটছে ততদিন সে যেন সন্ধ্যার পরে বাড়ি থেকে বার না হয়। যেটা শুনে উইলিয়াম আপত্তি জানালেও শার্লেট তার কোনো কথাই শোনে না। এখন সেই দিন রাতেই তাদের পরিবার যখন একসঙ্গে খেতে বসে তখন হ্যালনান উইলিয়ামকে জিজ্ঞাসা করে স্কুলের প্রথম সপ্তাহ তার কেমন কাটলো। উত্তরে উইলিয়াম জানায় ভালো, কিন্তু হ্যালনান তাকে ডিটেলসে জানাতে বললে সে কিছুই বলে না। তাই তার মা কথাটাকে ঘোরানোর জন্য হ্যালনানকে রনির কথা বলে দেয়, যেটা শুনে উইলিয়াম লজ্জা পেয়ে সেখান থেকে রুমে চলে যায়। তাই শার্লেট তার স্বামীকে বলে এই উইকেন্ডে সে যেন তার ছেলেকে নিয়ে কোথাও বেড়াতে যায়, যেটাতে হ্যালনান রাজি হয়ে যায়। এরপর উইকেন্ডে হ্যালনান তার ছেলেকে নিয়ে ডেরি রিভারে যায় ফিশিং করতে, যেভাবে ছোটবেলায় তার বাবাও তাকে নিয়ে যেত। কিন্তু আমরা উইলিয়ামের চোখ মুখ দেখে বুঝতে পারি বিষয়টা তার মোটেও ভালো লাগছে না। এখন বাবা ছেলের কথার মাঝে হ্যালনান রনিকে উইলিয়ামের গার্লফ্রেন্ড বলে দেয়, যেটা শুনে আমরা উইলিয়ামকে আবারও লজ্জায় পড়ে যেতে দেখি, যেটাতে স্পষ্ট হয়ে যায় যে উইলিয়াম সত্যি মনে মনে রনিকে পছন্দ করত। তখনই উইলিয়ামের কাঁটাতে একটা মাছ আটকে যায়, যেটাকে সে ধরতে পারে না। তাই পুনরায় চারা লাগাতে গিয়ে হ্যালনান লক্ষ্য করে তাদের মাছ ধরা চারা শেষ হয়ে গিয়েছে। তাই সে তার ছেলেকে নিজের ফিশিং রডটা ধরতে দিয়ে গাড়ির কাছে চলে যায় চারা আনতে। ঠিক তার কিছুক্ষণ পরেই একটা সুন্দর দেখতে মাছ উইলিয়ামের সামনে চলে আসে, যেটাকে ভালো করে দেখার জন্য সে যখন একটু নিচু হয় তখনই একটা ঝলসে যাওয়া হাত উইলিয়ামের হাত ধরে তাকে ডুবিয়ে দেয়। যে লক্ষ্য করে এটা তো আসলে তার বাবা, যে আগুনে পুড়ে ঝলসে গিয়েছে। কিন্তু আমরা তো জানি এটা আসলে প্যানিওয়াইজ ছিল, যে উইলিয়ামকে বলে সেও এইভাবে পুড়ে যাবে। তখনই হ্যালনান তার ছেলের আর্তনাদ শুনে সাথে সাথে রিভারের কাছে পৌঁছে উইলিয়ামকে বাঁচিয়ে নেয়, যে তার বাবাকে বলে তারই ঝলসে যাওয়া দেহ তাকে ডোবানোর চেষ্টা করেছে। কথাটা শুনে হ্যালনান অবাক হয়ে যায়, যার প্রথমে তো উইলিয়ামের কথা বিশ্বাস হয় না, কিন্তু তখনই হ্যালনান তার ছেলের হাতের ক্ষত চিহ্ন দেখে, যেটা দেখে সে বেশ চিন্তায় পড়ে যায়, কারণ সেটা দেখে বোঝাই যাচ্ছিল যে তার হাত তাকে কেউ চেপে ধরেছিল। শুধু এটাই নয়, তারা সেখানে একটা লাল বেলুনকেও লক্ষ্য করে, যেটা হ্যালনানের একটু অদ্ভুত লাগে। অন্যদিকে একই সময়ে আমাদের অফিসার ক্লিন্ট বুয়ার্সকে দেখানো হয়, যার ক্যাবিনে চলা রেডিওর মাধ্যমে আমরা জানতে পারি সোভিয়েত ইউনিয়নের কাছে কিছু স্পেশাল অস্ত্র আসতে চলেছে, যেটা বাকি দেশের জন্য সমস্যার ব্যাপার হতে পারে। ফলে নিউজটা শুনে ক্লিন্ট চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই তার কাছে শার্লেট আসে, যে প্রথমে তো বাচ্চাদের তরফ থেকে ক্লিন্টের কাছে ক্ষমা চায়, তারপর সে হ্যাংক গ্রাগানের কাছে একবার দেখা করতে চাইলে অফিসার ক্লিন্ট তাকে বলে সে কোনো লয়ার নয় অথবা হ্যাংকের পরিবারেরও কেউ নয়, তাই সে তার সঙ্গে দেখা করতে পারবে না। যেটা শুনে শার্লেট আর কিছুই না বলে সেখান থেকে চলে যায়। এরপর সে এসটিডি বুথ থেকে হ্যাংকের বাড়ির নাম্বার বার করে কল করে, যার পরক্ষণেই আমরা তাকে হ্যাংকের বাড়িতে দেখি, যেখানে হ্যাংকের মায়ের সঙ্গে কথা বলে শার্লেট জানতে পারে ঘটনার দিন রাতে সে বাড়ি ছিল না। আসলে সে কোথায় ছিল সেটা একমাত্র হ্যাংকই জানে। তাই কথাগুলো শুনে শার্লেট হ্যাংকের মাকে জানায় এখানে আসার আগে সে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ছিল, যে এই সমস্ত নির্দোষ মানুষ যাদের বিনা অপরাধে জেলে ভরে দেওয়া হতো তাদের রিহাই পাইয়ে দেওয়ার কাজ করেছে। ফলে সে ঠিক কোনো না কোনো উপায়ে হ্যাংকেও রিহাই করে নেবে। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের হ্যালোরন ও তার সঙ্গীদের দেখানো হয়, যারা তাদের নতুন থাকার জায়গাটাকে প্রায় নিজেদের মতন করে সাজিয়ে ফেলেছিল। যেখানে হ্যালোরন একটা আবর্জনার ব্যাগকে বাইরে ফেলতে গেলে হঠাৎ তার মাথায় ব্যথা করে ওঠে, আর সে দূরে জঙ্গলের মধ্যে তার দাদিকে দেখতে পায়, যে হ্যালোরনকে সতর্ক থাকতে বলে জানায় সে যেন কোনোভাবে সেই জিনিসটাকে বাইরে আসতে না দেয়। তখনই সেখানে ক্যাপ্টেন হ্যালনান চলে আসে, যে হ্যালোরনকে তার ছেলের সঙ্গে ঘটা ঘটনাটা জানায়,
যার দরুন আমরা এটাও জানতে পারি ছোটবেলা থেকে উইলিয়াম এই একই দুঃস্বপ্ন বারবার দেখে যে কোরিয়ান ওয়ারে হ্যালনানের প্লেন ক্র্যাশ হয়ে সে পুড়ে ঝলসে গিয়েছে। তাই হ্যালনান জানতে চায় ফুলার যে জিনিসটাকে খোঁজার চেষ্টা করছে তার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি না। শুধু এটাই নয়, যে জিনিসটা তারা খুঁজছে সেটা আসলে কি। উত্তরে হ্যালনান জানায় সে জানে না, তাকে শুধুমাত্র যে আদেশটা দেওয়া হয় সেটা সে পালন করে, আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে একই সময়ে আমরা লিলি ও বাকিদের পুনরায় টেডিদের সিক্রেট আড্ডাতে দেখি, যেখানে উইলিয়াম বাকিদের তার সঙ্গে ঘটা ঘটনাটা জানায়। সঙ্গে সে তার দুঃস্বপ্নের কথা জানিয়ে বলে এন্টিটিটা চাইলে তখনই তাকে শেষ করে দিতে পারত, কিন্তু সে সেটা করেনি, কারণ তার ধারণা এই এন্টিটিটা তাদের ফিয়ার হরমোনের উপর ফিট করে। উইলিয়াম জানায় স্তন্যপায়ী প্রাণীদের শরীরে দু ধরনের ফিয়ার হরমোন থাকে, যার মধ্যে একটা হলো অ্যাড্রেনালিন আর একটা হলো কর্টিসল, যেটা রক্তের সঙ্গে মিশলে কিছু শিকারীদের সেটা ভালো লাগে। তাই সে প্রথমে বাচ্চাদের ভয় দেখিয়ে তাদের ফিয়ার হরমোনকে পিক লেভেলে নিয়ে যায়, তারপর তাদের শেষ করে দেয় খেয়ে ফেলার জন্য। কারণ ফিল টেডিও এই বিষয়ে জানিয়েছিল যে তারাও অদ্ভুত কিছু দেখেছে, যেটার পরেই সে তাদেরকে শেষ করে দেয়। এখন কথাটা শুনে রনি বলে আমরা ভয় পাবো না, এটা আবার কিভাবে সম্ভব। তখন লিলি বলে তার কাছে একটা প্ল্যান আছে, যেটা বলার পর আমাদের স্কুলের সিন দেখানো হয়, যেখানে লিলি সবাইকে তার মায়ের একটা পিল দিয়ে বলে এটা জিভের তলায় দিলে মনের সমস্ত ভয় দূর হয়ে যায়। আর এটা কি পিল জানা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন কাহিনীতে ফিরে আসলে আমরা লিলিদের ক্লাসের সিনকে দেখি, যেখানে তাদের একটা প্যারাসাইট ফ্ল্যাটওয়ার্মের বিষয়ে পড়ানো হচ্ছিল, যেটা ল্যান্ড স্নেলের শরীরে প্রবেশ করে, ফলে তাদের চোখ ফুলে উঠে মাল্টি কালার স্টকে পরিণত হয়ে যায়, যেটার পর আকাশে ওড়া পাখি তাদের লক্ষ্য করে তাদের চোখ উপড়ে খেয়ে নেয়। তখনই আমরা মার্চকে লক্ষ্য করি যে এগুলো দেখে প্রচণ্ড ভয় পাচ্ছিল, যাকে প্যাটি ডেকে কিছু একটা ইশারা করলে মার্চ লিলির কাছে তার আগের ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নিয়ে আজকে তার সঙ্গে লাঞ্চ করার অনুরোধ করে, যেটাতে লিলি রাজি হয়ে যায়। আর আমরা মার্চকে আবার প্যাটির দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করতে দেখি, যেটাতে বোঝাই যাচ্ছিল তারা লিলিকে নিয়ে কিছু একটা পরিকল্পনা করেছে। তখনই দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের ডেরি পুলিশ স্টেশনকে দেখানো হয়, যেখানে শার্লেট আসলে তাকে পুলিশ স্টেশনে যেতে হ্যালনানের সঙ্গী ক্যাপ্টেন পলি রুশো দেখে ফেলে। এদিকে স্টেশনের ভিতরে শার্লেট হ্যাঙ্কের সঙ্গে দেখা করার জন্য তার মায়ের সই করা অনুমতিপত্র দেখায়, যেটা থেকে অফিসার জানায় চিফ ক্লিন্ট এখন অফিসে উপস্থিত নেই, তাই তাকে অপেক্ষা করতে হবে। কিন্তু শার্লেট অপেক্ষা করতে রাজি না হলে সেই অফিসারটা শার্লেটকে ইনডাইরেক্টলি ধমক দিয়ে তাকে জেলে বন্দি করে দেবার কথা বলে, যেটাতে শার্লেট রেগে গিয়ে সেই অফিসারটাকে উল্টো হুমকি দেয় যে যদি সে এই মুহূর্তে তাকে হ্যাঙ্ক রেগানের সঙ্গে দেখা করতে না দেয়, তাহলে সে এখনই একটা কল করবে, যার পরক্ষণই তার কাছে উপর মহল থেকে কল আসবে, যাদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তার অবস্থা খারাপ হয়ে যাবে। শুধু এটাই নয়, যেহেতু সে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তাই তার কথাতে থানার সামনে শয়ে শয়ে লোক জড়ো হয়ে আন্দোলন করবে, যাদের সামলানো তাদের দ্বারা সম্ভব হবে না। তাই ভালো চাও তো আমাকে হ্যাঙ্কের সঙ্গে এখনই দেখা করতে দাও। যেটাতে আর কোনো উপায় না থাকায় অফিসারটা তাকে হ্যাঙ্কের সঙ্গে দেখা করতে দেয়। এরপর শার্লেট হ্যাঙ্কের সঙ্গে কথা বলে, যার দরুন অবশেষে আমরা জানতে পারি ঘটনার দিন রাতে হ্যাঙ্ক কোথায় ছিল। আসলে সে একটা বিবাহিত হোয়াইট মহিলার সঙ্গে ইন্টিমেট হচ্ছিল, তাই বিষয়টা জানাজানি হয়ে গেলে পুলিশ তাকে শ্মশান পাঠানোর জায়গায় সোজা উপরে পাঠিয়ে দেবে। শুধু এটাই নয়, সেই মহিলাটার স্বামী তাকে জীবন্ত জ্বালিয়ে দেবে। তাই হ্যাঙ্ক বলে যদি এই কথাটা না জানিয়ে তাকে কোনোভাবে নির্দোষ প্রমাণ করা সম্ভব হয়, তাহলে সে তার সমস্ত কথা শুনতে রাজি আছে। কথাটা শুনে শার্লেট রাজি হয়ে যায়, যে জানায় আপাতত সে তার বেল করিয়ে দেবে, কিন্তু কোর্টে গিয়ে তাকে আসল সত্যিটা বলতেই হবে। অন্যদিকে একই সময় আমাদের ফুলার ও জেনারেল শকে দেখানো হয়, যেখানে ফুলার জানায় রোজ তাদের যে জায়গাগুলোতে যেতে মানা করেছিল এটা বলে যে সেখানে বহু পুরনো কবর আছে। সে সেই সমস্ত জায়গাগুলোকে চেক করেছে, কিন্তু সেখানে সে কিছুই পায়নি। তাই তার ধারণা হয়তো রোজ তাদের সত্যি বলছে, অথবা সে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। কথাটা শুনে জেনারেল জানায় রোজ খুবই চালাক মহিলা, যে তার দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করছে,
আর এটা বলার দরুন তার চোখ সেখানে থাকা একটা ফাইলের উপরে পড়ে যায়, যার মধ্যে রোজের ট্রাইবের ছেলেদের ছবি ছিল যারা বেসের উপরে লুকিয়ে নজর রাখছিল। তাই জেনারেল ফুলারকে বলে সমস্ত ঘেরা সরিয়ে দিয়ে তাদের ভিতরে আসতে দাও, কারণ সাইকেল শেষ হতে চলেছে, তাই তাদের কাছে আর বেশি সময় নেই। যদি এবারেও তারা সেই অস্ত্র মানে ইটকে ধরতে না পারে, তাহলে তাদের আবার 27 বছর অপেক্ষা করতে হবে, যেখানে এত সময় তাদের কাছে নেই। আসলে তারা বুঝতে পারছিল না তারা কি নিয়ে খেলা করার চেষ্টা করছে। এরপর আমাদের আবারও স্কুলের সিন দেখানো হয়, যেখানে মার্জ ও লিলি একসঙ্গে খেতে বসে, যেখানে কথায় কথায় মার্জ বারবার লিলির নতুন বন্ধুদের বিষয়ে জানার চেষ্টা করে, মানে তাদেরকে নিয়ে গসিপ করার চেষ্টা করে। তাই লিলি বিষয়টা বুঝতে পেরে বলে, যদি তুমি তাদেরকে নিয়ে শুধু গসিপ করার উদ্দেশ্যেই আমার সঙ্গে খেতে বসেছো, তাহলে আমি চলে যাচ্ছি। যেটাতে মার্জ তাকে থামিয়ে দিলে ঠিক তখনই তাদের স্কুলের সবথেকে পপুলার ছেলে টিম এসে লিলির সঙ্গে কথা বলে, যেটা দেখে মার্জ লিলিকে টিমের সঙ্গে কথা বলতে জোর করে। তাই মার্জের কথায় বিভ্রান্ত হয়ে লিলি রাজি হয়ে যায়, কিন্তু তার আগে সে একটু ওয়াশরুমে যায় নিজের চেহারা ঠিক করতে। তখনই প্যাটি মার্জের কাছে এসে জিজ্ঞাসা করে সে তাদের জালে পা দিয়েছে কি না। উত্তরে মার্জ হ্যাঁ জানালে আমরা বুঝতে পারি আসলে তারা এইসব আগে থেকেই প্ল্যান করে রেখেছিল। তাই সব কিছু ঠিকঠাক হলে টিম সবার সামনে লিলিকে লজ্জায় ফেলে দেবে। তাই সে লিলির মত পরিবর্তন হওয়ার আগে তাকে কাজটা সম্পূর্ণ করতে বলে, যার জন্য মার্জ ওয়াশরুমে চলে যায়, যেখানে গিয়ে সে লিলির মেকআপ করে দেওয়ার কথা বললে লিলি নার্ভাস হয়ে ওয়াশরুমের ভিতরে চলে যায়, যে মার্জের সঙ্গে কথা বলছিল। ঠিক তখনই মার্জ নিজের ভুল বুঝতে পেরে লিলিকে আসল সত্যিটা বলতে যাবে, তার আগে ইট তার শক্তির দ্বারা মার্জের চোখ দুটো ফুলিয়ে দিয়ে ল্যান্ড স্নেলের মতো করে দেয়। তাই ভয় পেয়ে মার্জ চিৎকার করতে করতে সেখান থেকে বার হয়ে যায়। এদিকে লিলি বিষয়টা বুঝতে পেরে তার কাছে টাকা পিলটা খেতে গেলে সেটা টয়লেট সিটের ভিতরে চলে যায়, তাই বাধ্য হয়ে সে টয়লেট সিটের ভিতরে হাত দিয়ে সেটাকে বার করে নেয়। অন্যদিকে মার্জ ছটপট করতে করতে ক্রাফটিং রুমে গিয়ে একটু অস্ত্র তুলে নিয়ে নিজের চোখে আঘাত করে, কিন্তু তাতে কোনো লাভ না হলে সে কাটিং মেশিনের মধ্যে নিজের চোখ কেটে ফেলে। এতক্ষণে সেখানে লিলিও চলে আসে, যে তাকে আটকানোর চেষ্টা করতে গেলে বাকিরাও তাদের চিৎকার শুনে সেখানে চলে আসে, যারা বিষয়টা দেখে মনে করে লিলি সেই অস্ত্র দিয়ে মার্জের এই অবস্থা করেছে, কিন্তু আসলে তেমনটা ছিল না। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের শার্লেটকে দেখানো হয়, যেখানে হ্যালন বাড়ি ফিরে তাকে জিজ্ঞাসা করে সে হ্যাঙ্ক র্যাগানের মামলায় কেন নিজেকে জড়াচ্ছে। সে দ্বিতীয়বার তাকে জেল থেকে ছাড়াতে পারবে না, যেটা শুনে আমরা বুঝতে পারি অতীতেও এমন কিছু ঘটেছে। কিন্তু শার্লেট জানায় সে যেমন নিজের কাজের বিষয়ে তাকে কিছুই জানায় না, তাই সেও তাকে কিছুই জানাতে পারবে না, যেটা শুনে রাগ করে হ্যালন সেখান থেকে চলে যায়। এরপর সেই দিন রাতেই যখন উইলিয়াম ঘুমানোর চেষ্টা করছিল, তখন তার বারবার সেই দিনের ঘটনাটা মনে পড়তে লাগে। তাই ঘুম না আসাতে সে যখন তার টেলিস্কোপ দিয়ে বাইরে দেখছিল, তখন সে সেখানে প্যানিভাইজকে দেখতে পায়, যাকে দেখে উইলিয়াম ভয়ে চিৎকার করে উঠলে আওয়াজ শুনে হ্যালনার সাথে সাথে সেখানে চলে আসে, যে তার ছেলেকে জিজ্ঞাসা করে কি হয়েছে। উত্তরে উইলিয়াম জানায় সে বাইরে কাউকে দেখেছে, যে তার দিকেই অদ্ভুত নজরে তাকিয়েছিল। কথাটা শুনে হ্যালনান দ্রুত বাইরে বার হয়ে যায় বিষয়টা চেক করতে, কিন্তু সে সেখানে কাউকেই দেখতে পায় না। ফলে ফিরে যেতে গিয়ে কিছু শব্দ শুনে হ্যালনান যখন গাছের দিকে তাকায়, তখন সে সেখানে সেই লাল বেলুনটাকে দেখতে পায়, যেটা সে ফিশিং করতে গিয়ে দেখেছিল। তাই বিরক্ত হয়ে পরের দিন সকালে হ্যালনান সোজা জেনারেলের ক্যাবিনে চলে গিয়ে তাকে জিজ্ঞাসা করে সে কাকে তাদের পিছনে লাগিয়েছে। উত্তরে জেনারেল কিছুই না বলে তাকে একটা রুমে নিয়ে যায়, যেখানে সে রোজের ট্রাইবের একটা ছেলেকে বন্দি বানিয়ে রেখেছিল। আসলে ঘেরা খুলে দেওয়াতে ড্যানিয়েল নজর রাখতে বেসের ভিতরে চলে এসেছিল, যাকে তারা বন্দি বানিয়ে নেয়, কারণ এটাই জেনারেল শয়ের প্ল্যান ছিল। ঠিক তখনই ট্যানিয়েলের কাছে ডিক হ্যালোন যায়, যে তার ক্ষমতা ব্যবহার করে ট্যানিয়েলের মাথার ভিতরে চলে যায় তাদের প্রয়োজনীয় তথ্যগুলো বার করে নেওয়ার জন্য। যার দরুন হ্যালোন ট্যানিয়েলের ছোটবেলার একটা স্মৃতিকে দেখতে পায়, যেখানে ছোট ট্যানিয়েলের কাছে রোজ এসে তাকে জিজ্ঞাসা করে সে পশ্চিমের জঙ্গলে থাকা দৈত্যের কাহিনী জানে কি না। উত্তরে ছোট ড্যানিয়েল জানায় সেটা তো সে ও বাকি বাচ্চারা যখন 7 বছর ছিল তখনই শুনেছে। তাই রোজ তাকে কাহিনীটা বলতে বললে আমরা জানতে পারি
পশ্চিমের সেই মনস্টার যাকে তারা গাল্লু বলে ডাকতো তার আগমন আজ থেকে বহু বছর আগে এক অন্ধকার রাতে ঘটেছিল, যখন আকাশ থেকে একটা উল্কাপিণ্ড মাটিতে এসে পড়ে যার মধ্যে একটা শয়তান ছিল, যেটা আর কেউ নয় ইট, যে উল্কাপিণ্ড ভেঙে যাওয়ার কারণে মুক্ত হয়ে যায়, যেটা তখন একটা আলোর বিন্দুর মতো দেখতে ছিল, কারণ এটাই ইটের আসল রূপ। এখন সেই সময় যেহেতু মানুষের জন্ম হয়নি, তাই ইট জঙ্গলে ঘুরে ঘুরে পশু শিকার করে খেত। এরপর যখন প্রথম তাদের ট্রাইবের একজনের জন্ম হয়, তখন সে বড় হয়ে গাল্লুকে আটকাতে সেই উল্কাপিণ্ডের একটা টুকরো সংগ্রহ করে তাতে কিছু মন্ত্র খোদাই করে, যেটা দিয়ে গাল্লুকে দূরে রাখা, এমনকি তাকে আঘাত করাও যেত। তাই গাল্লু সেটার থেকে ভয় পেত, কারণ এটাই তো তার খাঁচা যার মধ্যে সে এতদিন বন্দি ছিল। এরপর ধীরে ধীরে তাদের ট্রাইবের বংশ বৃদ্ধি হতে থাকে, আর সেই অস্ত্রটা প্রত্যেক জেনারেশনের কাছে পরপর পৌঁছতে থাকে, যারা গাল্লুর সঙ্গে নিজেদের মানিয়ে নেয়, ফলে তারা পশ্চিমের জঙ্গলে থেকে নিজেদের দূরে রাখে। কিন্তু একদিন সেই এরিয়াতে কিছু লোকজন বসবাস করতে চলে আসে, যাদের তারা পশ্চিমের জঙ্গলে যেতে মানা করলেও তারা তাদের কোনো কথাই শোনে না। ফলে ঠিক সেটাই ঘটে যেটা তারা ভেবেছিল, গাল্লু সেই সমস্ত মানুষদের শেষ করে দিয়ে তাদের খেয়ে ফেলে। ঘটনাটির পর পরিস্থিতি আর আগের মতো থাকে না, কারণ যেহেতু গাল্লু মানুষের রক্তের স্বাদ বুঝে গিয়েছিল, তাই সে আর পশ্চিমের মধ্যে সীমিত থাকে না এবং তাদের এরিয়াতে এসে মানুষের শিকার করতে শুরু করে দেয়। তাই পরিস্থিতি সামাল দিতে তাদের প্রধান সেসকি ও বাকিরা মিলে আলোচনা করে যে গাল্লু যেহেতু এখন প্রচণ্ড শক্তিশালী হয়ে পড়েছিল, তাই একটা অস্ত্র দিয়ে তাকে কাবু করা সম্ভব ছিল না। তাই তারা একটা কঠিন সিদ্ধান্তে আসে যে সবাইকে বাঁচাতে তারা এলাকা ছেড়ে দেবে। কিন্তু প্রধানের মেয়ে নিকানি যেহেতু এই জায়গা ছেড়ে যেতে রাজি ছিল না, তাই সে সেই অস্ত্রটা সঙ্গে নিয়ে তার কিছু সঙ্গীদের সঙ্গে পশ্চিমে জঙ্গলে চলে যায়, সেই গুহাটা খুঁজতে যেখানে গাল্লু এসে পড়েছিল, যাতে তারা আরও কিছু পাথর সংগ্রহ করে অস্ত্র বানাতে পারে। তাই বিষয়টা জানতে পেরে প্রধান ও ট্রাইবের বাকি লোকজন তাদের বাঁচাতে যায়, কিন্তু তারা সবাই একা করে গাল্লুর শিকার হয়ে যায়, যাদের সে সেই সমস্ত রূপ ধারণ করে শেষ করে যাদের তারা সব থেকে বেশি ভয় পেত। এখানে লক্ষ্য করার বিষয় হলো গাল্লু প্রধানকে একটা বৃদ্ধের রূপ নিয়ে হর্ন করে শেষ করে দেয়, যার সঙ্গে সম্ভবত সেসকির অবৈধ সম্পর্ক ছিল, যাদের একটা বাচ্চাও হয়েছিল। তাই সেই বাচ্চাটার একটা রূপ সিস্কাকে শেষ করে দেয়। তখনই নিকানি তার মায়ের আর্তনাদ শুনে তাকে বাঁচাতে সেখানে পৌঁছে যায়, যার হাতে সেই অস্ত্রটা দেখে গাল্লু সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাটির পর যেহেতু ট্রাইবের সমস্ত দায়িত্ব নিকানির উপরই চলে এসেছিল, তাই সে দ্বিতীয়বার সেই গুহার খোঁজে যায়, যেখানে সে সফলও হয় এবং অবশেষে সে সেই উল্কাপিণ্ড থেকে 13টা টুকরো নিয়ে চলে আসে, যার উপর কিছু মন্ত্র খোদাই করে সেগুলো সেই গুহার আশেপাশে 13টা জায়গায় মন্ত্রের দ্বারা দাফন করে সেখানে একটা মার্ক করে দেয়। ফলে গাল্লু সেই এরিয়াতেই বন্দী হয়ে যায়। এখানে আমার ধারণা রোজ যে কবরগুলোর কথা বলছিল সেটা আসলে এগুলোই ছিল, যেখানে পরে কোনো না কোনো কারণে সেই ব্যারিকেডগুলো ভেঙে যাওয়াতে ইট মুক্ত হয়ে যায়। এখন গল্পে ফিরে আসলে আমরা হঠাৎ করে রোজকে গল্প শুনতে শুনতে ফ্রিজ হয়ে যেতে দেখি, কারণ কাহিনীটা তো আসলে হ্যালোরন শুনছিল। তাই সে ছোট ট্যানিয়ালের কাছে এসে জিজ্ঞাসা করে সেই 13টা পিলার কোথায় আছে। উত্তরে ট্যানিয়াল তাকে একটা দরজার বাইরে দিয়ে একটা পুরনো বাড়িকে দেখায়, যেটা সেই বাড়ি ছিল যেটাকে আমরা ইট চ্যাপ্টার 1 ও 2-তে দেখেছি। এখন ট্যানিয়াল বলে এই জায়গাতে উপস্থিত পুরনো কুয়োর মধ্যে দিয়ে টানেলকে ফলো করো, তাহলেই তুমি পিলারগুলো পেয়ে যাবে। যেটা বলার সাথে সাথে 4র্থ এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল ইট ওয়েলকাম টু ডেরি সিজন 1-এর এপিসোড 4-এর ডিটেল এক্সপ্লেনেশন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। সঙ্গে ভিডিওটাকে নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া বাকি এপিসোডগুলোও খুব দ্রুত আসতে চলেছে, তাই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে আমি আবারও আসবো এমনই কিছু এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।